এইচএসসি পরে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করি, সেটা হোক প্রাইভেট বা পাবলিক। আমরা চেষ্টা করি একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো সাবজেক্টে পড়ার, কিন্তু সেই সময়টাতে আমাদের বয়সী যারা চেষ্টা করছি তারা কিন্তু নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিতে পারছি না। এইচএসসি পাশ করার পরে ভেবেছিলাম যে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করব, কিন্তু বাবা মার ইচ্ছায় তা সম্ভব হলো না। বাবা মার ইচ্ছা ছিল যে একটি অন্য বিষয় নিয়ে পড়তে হবে, তো ভর্তি হয়ে গেলাম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু ভর্তি হয়ে আমার যে ইন্টারেস্ট সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পর সেই স্বপ্ন নিয়ে আসলে আগাই। বাবা আমার যদিও ইচ্ছা ছিল আমাকে মেডিকেলে পড়াবে, কিন্তু নিজের আসলে একটা অদম্য ইচ্ছা ছিল মনের মধ্যে যে আমি ইঞ্জিনিয়ারই হব, দেশের সেবা করব ইঞ্জিনিয়ারিং লাইনে থেকে। এই উদ্যম থেকেই আসলে ইঞ্জিনিয়ারিং পড়াটা টার্গেট ছিল, এবং পরবর্তীতে আমি আসলে সফল হই। এখন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগে পড়াশোনা করছি। একটা সময় ছিল যখন বাবা মাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি আপনার ছেলে মেয়ে কী বানাতে চান, তখন তারা উত্তরই দিতে হয় ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার বানাতে চাই। এখন কিন্তু বাবা মাদের মাঝে দেখা যাচ্ছে যে তাদের এক্সপেকটেশনটা বড় হয়েছে, তারা হয়তো ব্যবসায় প্রশাসন বা মার্কেটিং বা ফার্মাসিউটিক্যালস অন্যদিকেও ইন্টারেস্টেড হচ্ছেন। শুরুটা যেভাবে ভেবেছিলাম যে অনেক স্মুথ হবে, যেভাবে আমরা বুয়েটে ভর্তি হতে পারলাম, হয়তো বা বাকি জীবনটাও সেভাবেই চলে যাবে অনেক স্মুথলি, কিন্তু আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমরা বাস্তবতার সম্মুখীন হলাম। যদি আমরা দক্ষ ইঞ্জিনিয়ার জনশক্তি তৈরি করতে চাই, তাহলে আমার যেটা মনে হয় যে আমাদের স্কুল বা কলেজ লাইফে একটু বেশি নজর দেওয়া উচিত। কারণ আমরা এখন আইসিটি ডিভিশনের দিকে সরকার থেকে অনেক বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, বাট আমাদের যদি স্কুল কলেজ থেকে যেই রিসোর্সগুলো উঠে না আসে, তাহলে কিন্তু আসলে আমরা পরবর্তীতে বা ভার্সিটি লেভেলে গিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং পাবো না। ছোটবেলা থেকেই আমাদের যেটা ছিল যে আইসিটি রিলেটেড জিনিসপত্র অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু আমাদের স্কুলে যেরকম ল্যাবটা আমরা যখন বের হয়ে আসি তখন হয়েছে। তো আমরা যদি স্কুলে থাকতেই যে একটা ভালো একটা ল্যাব পেতাম যে জাস্ট কম্পিউটার নিয়ে আমরা নাড়াচাড়া করবো, যেরকম সিএসসি স্টুডেন্ট হিসেবে প্রোগ্রামিংটা সবারই জানা উচিত, কোডিং বিশেষ করে। তো কোডিংয়ের বেসিকটা আমি মনে করবো যে স্কুল থেকেই শুরু করা দরকার। আমি অনেক সময় বিভিন্ন উপকরণ পাইনি, আমি বড়দের গাইড পাইনি, অথবা আমাদের জিনিসগুলো এভাবে ডেভেলপ হয়ে আসে না এখান থেকে। এই কারণে আমি নতুন জিনিস এখানে এসে শিখছি। শেখার পরে আমি এখনও স্ট্রাগল করে যাচ্ছি যে আমার এটা শেখা উচিত, এটা বোঝা উচিত, এটা জানা উচিত। বর্তমানে আইসিটি ক্লাস 9-10 থেকে পড়ানো হয়। এটা যদি মনে করি ক্লাস 5-এর বাচ্চাকেও যদি এখন একটা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে বসানো হয়, তুমি এইটা কাজ করো, এটা কাজ করো, 5-এও যদি কম্পিউটার সাবজেক্টটা বাধ্যতামূলক করে দেওয়া হয়, আমার অবাক হওয়ার কিছু না, আরও ভালোই লাগবে যে না, এরা ছোটোবেলা থেকে কাজ করে শিখে আসতেছে, বড় হয়ে আমাদের লেভেলে আসলে অথবা ইউনিভার্সিটিতে আসলে মোটামুটি এদের কাজ আরও বাড়বে, এদের দক্ষতাটা আরও বেশি হবে। যেভাবে চেয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার সরকার আমাকে পড়াচ্ছে, তো দেশের একটা সেবা করব, দেশে কন্ট্রিবিউট করব, কিন্তু আসলে এখন যা দেখছি সেই সুযোগ সুবিধা আমাদের হাতে নাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তে আসার পর যেটা হয় যে তারা 4 বছর পড়ালেখা করে, খুব সুন্দরভাবে পড়ালেখা শেষ করে, বাট কিছু রিসার্চের অপরচুনিটির অভাবে এবং কিছু ভালো অপরচুনিটির অভাবে আসলে তারা দেশে থাকতে চায় না, বা বেশিরভাগ সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করে তারা অন্য বিষয়ে চলে যাচ্ছে। আমাদের কারিকুলামটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে ঠিকমতো পৌঁছাতে পারেনি, হয়তো বা অনেকটাই আগের থেকে ইমপ্রুভ করেছে, বাট ঠিকমতো ওই ইন্টারন্যাশনাল দিকটা তারা ধরে উঠতে পারেনি এখনও। তো এই দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। কেউ যদি আমাদের ইয়ার মাঝামাঝি পর্যায়ে যদি কেউ চেষ্টা করে বাইরে যাওয়ার, তখন যেটা করতে হয় তার অর্ধেক সাবজেক্টগুলোই ওখানে কেটে যায়, কারণ সেই আমাদের কারিকুলামটা তো ওদের সমসাময়িক কারিকুলাম না। আমাদের দেশের স্টুডেন্টরা পাস করার পরে গুগলে চলে যাচ্ছে বা মাইক্রোসফটে চলে যাচ্ছে এবং Booking.com-এর মতো ওয়েবসাইটের কাজ করছে, এবং তারা সেইখানে এআই নিয়ে বা ডিপ মেশিন লার্নিং নিয়ে বেশ ভালো রকমের কাজ করছে।
তো এই অপরচুনিটিগুলো আমাদের দেশে নেই বলেই কিন্তু তারা চলে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এক ধরনের মানে কি কয়েকটা স্পেসিফিক সমস্যা ফেস করে। একটা হচ্ছে যে তাদের রিসার্চ করার অপরচুনিটি নেই। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো রিসার্চটা লেখাপড়ার সাথে কম্বাইন্ড, সো রিসার্চ করাটা জরুরি এবং একটু ইমপ্লিমেন্টেশন বেসড লেখাপড়া হলে ভালো হতো। ওই সুযোগগুলো নাই যেগুলো প্র্যাকটিস করতে পারবে ইঞ্জিনিয়ারিং টপিকসগুলো। হয়তোবা দেখা যায় যারা টিচার আছে তারাও ফ্যাকাল্টিরাও বাংলাদেশে থাকে না, তারা দেশ লিভ করে বা যে কারণেই হোক ফ্যাকাল্টি মেম্বারও অত বেশি কনসিস্টেন্টলি ভালো পাওয়া যায় না। আর বাংলাদেশের যেটা মানে হয়তোবা কারিকুলামের কিছু সমস্যা আছে। যে সাবজেক্টে পড়তেছি এমএমই, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এই সাবজেক্টটার আসলে অনেক বেশি ল্যাব ফ্যাসিলিটির দরকার হয় এবং খুব সেন্সিটিভ জায়গাগুলোতে নিয়ে আপনার হচ্ছে খুব কোর পজিশনগুলোতে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসের প্রয়োজন পড়ে। সো এই ফ্যাসিলিটিগুলা বুয়েটটা আমাদেরকে দিচ্ছে, কিন্তু এটা ঠিক যে হচ্ছে আমরা কিন্তু ফুললি পাচ্ছি না এবং আমাদের যে কোর্স আউটলাইন, এই আউটলাইনের জন্য যে ল্যাব ফ্যাসিলিটিগুলো দরকার হয় সেগুলোর সাথে সাথে যেগুলো আপগ্রেডেড ফ্যাসিলিটি দরকার হয় সেগুলো কিন্তু আমরা মানে শেষ পর্যন্ত হয়তো বা এই দেশে পাই না। এবং আমাদের যে রিসার্চ সেক্টরগুলো, সেই সেক্টরগুলোতে যেমন ধরা হয় ন্যানোটেক কিংবা আমরা যে হচ্ছে এই ধরনের টেকনোলজির সাথে আমাদের কিন্তু অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ওই ল্যাব ফ্যাসিলিটিগুলো পাবো না। বাংলাদেশে কিন্তু আমাদের রিসার্চের অপশন খুব কম, আমাদের জবের অপশন কম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর পড়াশোনা করেছি, একটি ফল পেয়েছি। সেই ফল নিয়ে চেষ্টা করছি যে একটি ভালো হয়তোবা পাওয়ার প্ল্যান্টে জব আসবে, অথবা একটি কমিউনিকেশন কোম্পানিতে চাকরি করব, অথবা ইলেকট্রনিক্সের বিভিন্ন ইনোভেটিভ কাজকর্ম করব, কিন্তু আসলে তা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের আসলে দেশে একটা সমস্যা কি, প্রযুক্তি নির্ভর কোনো আমরা চাকরি করছি না, অথবা প্রযুক্তি নির্ভর চাকরি নেই। আমরা শুধুমাত্র পণ্য আমদানি করছি, আর সেই পণ্যের দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স পণ্য আমদানি হচ্ছে, ইলেকট্রনিক্স পণ্যের মেইনটেনেন্স অ্যান্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে আমাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু আসলে তো আমরা এই জন্য তো আমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করিনি। আমরা তো করেছি যে আমরা একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব, যে দেশের আজকে দেশ আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরে এগিয়ে যাচ্ছে, আমরা বিদ্যুতের চাহিদা প্রায় পূরণ হয়ে যাচ্ছে, তো আমরা ইলেকট্রিক্যাল সেক্টরে উন্নতি করব, কিন্তু সেটা পারছি না। ইঞ্জিনিয়ার চাকরির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন যে তিনি যা পড়ে আসছেন তাকে দিয়ে আসলে তার কিছুই করা হচ্ছে না। তার যে মেধা আছে, তাকে যে কষ্ট করে জনগণের করের টাকা দিয়ে সরকার পড়ালো, সেই পড়ানোর পরিপূর্ণ বিকাশটা তার পক্ষে করা হচ্ছে না। এটা হয় পলিসি মেকারদের দোষ হতে পারে, এটা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরও দোষ হতে পারে। যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা আছেন তারা আমাদের এই ক্রিয়েটিভিটিগুলোকে বের করে আনতে সক্ষম হচ্ছেন না। আমাকে জয়েন করতে হয়েছে একটি আইটি কোম্পানিতে, যারা কিনা একটি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে। আমি 4 বছর যে পড়াশোনা করে আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটি কোনোভাবেই আমি ক্যারিয়ারে আমি এটাকে প্রয়োগ করতে পারছি না। আমাকে একটি নতুন সেক্টরে আমাকে জয়েন করতে হয়েছে। এখন আমাদের দেশে অনেকগুলো ইউনিভার্সিটি শুরু হয়েছে যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলেছি। তো এখান থেকে ঢাকার ভিতরে যেমন আছে, ঢাকার বাইরেও আরও অনেকগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এইখানে আসলে আমরা যেটা মনে হয় যে আমরা আসলে মানসম্মত ফ্যাকাল্টিও আমরা তৈরি করতে পারছি না। গতানুগতিক পড়াশোনায় শিক্ষকরা আমাদেরকে করিয়ে যাচ্ছেন, আর আমরা হচ্ছে তাদের শিক্ষা গ্রহণ করছি, জাস্ট পরীক্ষায় পাশ করছি। এর যে অ্যাডভান্স লেভেলে বর্তমান বিশ্ব যে কত এগিয়ে গেছে, এই অ্যাডভান্স লেভেলের যে শিক্ষা আমাদের ভিতরে আসবে সেটা কিন্তু তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। ঢাকাতে আমরা অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এবং সেখানে মোটামুটি বলা যায় যে পর্যাপ্ত ফ্যাকাল্টিজ রয়েছে, কিন্তু ঢাকার বাহিরে যেসব ইউনিভার্সিটি রয়েছে এবং তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, সেখানে কিন্তু হয়তোবা ঢাকার মতো সেই ফ্যাসিলিটি বা ওরকম হাই প্রোফাইল ফ্যাকাল্টি তারা পাচ্ছে না। এবং এই কারণে দেখা যাচ্ছে যে তারা যখন চাকরির ক্ষেত্রে আসছে তখন তারা বেশ অনেকখানি পিছিয়ে পড়ছে, এবং যে কারণে তারা অনেক ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। একটা ছাত্র আসলে যেই সেক্টরে কাজ করতে চায় তাকে সেই সেক্টরে কাজ করার স্বাধীনতাটা দেওয়া হয় না।
অনেক সময় দেখা যায় যে ফ্যাকাল্টি প্রেশারে পড়ে হোক বা যে কোনো কারণেই হোক সে তার পছন্দের সাবজেক্টে কাজ করতে পারে না। যেমন একজনের হয়তো আমরা 3 Idiots মুভিটাতে দেখেছি একজনের রোবোটিক্সে অনেক বেশি ইন্টারেস্ট আছে, কিন্তু সে যখন তার রোবোটিক্সের প্রজেক্টটা নিয়ে তার ফ্যাকাল্টির কাছে যায় তখন কিন্তু সেই ফ্যাকাল্টি সেটা পর্যালোচনাই করে না। সো এইখান থেকে অনেক স্টুডেন্ট আমরা এখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা তার যে পছন্দের সাবজেক্টে কাজ করতে পারছে না, এই ডিমোটিভেশন থেকেই অনেকে কিন্তু অনেক ইম্পালসিভ ডিসিশন নিচ্ছে বা সুইসাইডের মতো ঘটনা আমরা দেখতে পাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওইরকম মাইল ফলক খুব কম মানুষই দূর করতে পেরেছে। যেমন আমাদের মধ্যে জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার ছাড়া এখনো আমরা ওইরকম কাউকে পাইনি যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক ভালো করছে। তো সেটার জন্য পুরো সিস্টেমটাকেই আমি দায়ী করব এবং আমি বলবো যে আসলে আমাদের উচিত এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা এবং ওভারঅল আমাদের যে কারিকুলাম রয়েছে সেখানে মানে সাবলীলভাবে একটা সিস্টেমে নিয়ে যাওয়া, যেখানে বাচ্চাদের আগ্রহ টিচাররা বুঝবেন, বাবা মারা বুঝবেন এবং তার যে ক্যাপাসিটি আছে তার সেই ক্যাপাসিটিগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা সম্ভব হবে। নতুন ইঞ্জিনিয়াররাই আমি বলবো খুব বেশি ডিপ্রেসড। সবার মনে একটা প্রশ্ন থাকে যখন তারা ফাইনাল ইয়ারে উঠে যায়, বের হয়ে আমরা কি করব। আমাদের দেশে কিন্তু এখনো সেই ব্যবস্থাটা হয়নি যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার বের হয়ে একটা চাকরিতে ঢুকতে পারছে। আর সব ইঞ্জিনিয়াররা কিন্তু নতুন করে কিছু শুরু করতে পারবে না, যেমন উদ্যোক্তা হতে পারবে না সবাই। তো কিছু মানুষের জন্য তো অবশ্যই একটা প্রপার একটা জায়গা থাকতে হবে, তাই না? অকুপেশনের একটা জায়গা থাকতে হবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের দেশ কিন্তু এখন আর অতটা পিছিয়ে নেই। যত দিন আগাচ্ছে আমাদের দেশেও বড় বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম গড়ে উঠছে, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে, বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও একটা বিদেশি ইঞ্জিনিয়ার প্রতি একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারাও বিদেশি ইঞ্জিনিয়ার চাচ্ছে। আসলে আমাদের দেশে যখন একটা বড় পাওয়ার প্ল্যান্ট গড়ে ওঠে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দেখা যাবে সেখানে আমরা রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার আনতে যাচ্ছি। বড় বড় যখন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেখানে আমরা বাইরে থেকে প্রকৌশলী আনতে যাচ্ছি, বাইরে থেকে আর্কিটেক্ট আনতে যাচ্ছি। কিন্তু আমাদের দেশে তো অনেকগুলো প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে প্রতি বছর অনেক অনেক নতুন ইঞ্জিনিয়ার বেরোচ্ছে। আমরা কিন্তু তাদের জায়গাটা দিতে পারতাম এখানে, কিন্তু আসলে আনফর্চুনেটলি তাদের জায়গা এখানে হচ্ছে না। যদি আমরা দেখি যে আমাদের দেশেরই অনেক ভালো ভালো উদাহরণ আছে, যেমন আমাদের সাদিয়া আপু, উনি এখন গুগলে আছেন। আমার সরাসরি শিক্ষক কায়সার স্যার, উনি এখন বুকিংয়ে আছেন। আমরা যখন দেশে বড় বড় কোম্পানি আসবে, দেশে বড় বড় পাওয়ার প্ল্যান্ট আসবে, তখন কেন আমাদের দেশের ইঞ্জিনিয়াররা সেখানে চাকরি পাবে না? আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে কথাগুলি বললাম সেগুলি শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেলায় সত্যি না, আসলে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বিভাগে আসলে একই অবস্থা। সব জায়গায় একটা চাকরির হাহাকার, দেশে তেমন কোনো সুযোগ নেই, আমাদেরকে বিদেশমুখী হতে হচ্ছে। রিসার্চের অপশন যখন আপনার কাছে থাকে না, রিসার্চের জন্য যে ল্যাব ফ্যাসিলিটি কিংবা এই ধরনের ফ্যাসিলিটিসগুলো, ইউনিভার্সিটির কোর্স ফ্যাসিলিটি, এই যখন আপনার কাছে থাকে না, তখন হচ্ছে আপনি সিম্পলি আপনার কাছে আরেকটা অপশন কি থাকবে? আপনার কাছে থাকবে হচ্ছে আপনি অ্যাব্রোড চলে যাবেন। তো আপনি অ্যাব্রোড চলে গেলে আপনার কি হবে? আপনি অ্যাব্রোড চলে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই দেশে আসতে চাইবেন না। হয়তো আপনি দেশের জন্য বাইরে থেকে কাজ করতে পারেন, দ্যাটস ইয়োর চয়েস, বাট আপনি কতটুকু মানে ইফোর্ডেবল থাকবেন যে হচ্ছে আমি কতটুকু দেশের জন্য কাজ করব। আমরা 40 তলা পর্যন্ত হাইস্ট বিল্ডিং বানিয়েছি, কিন্তু দেখা গেল যেখানে যে বাইরের দেশগুলো ইন্ডিয়াতে বা বড় বড় মালয়েশিয়াতে, যারা আমাদের খুব বেশি আগে স্বাধীনতা অর্জন করে নাই বা খুব বেশি আমাদের চেয়ে তারা উন্নত ছিল না, কিন্তু তারা 110 তলা বিল্ডিং, 120 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে। আমাদের জলশ্রী আবাসন প্রজেক্ট যেখানে হচ্ছে পূর্বাচলে, সেখানে দেখা গেল যে একটা 20 তলা বিল্ডিংয়ের প্রপোজড স্ট্রাকচার হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে আমরা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনছি, আমরা বিদেশ থেকে লোকজন এনে বিদেশ থেকে কনসালটেন্ট নিয়ে আসছি, অথচ আমাদের দেশের যে সর্বোচ্চ বিল্ডিং ওরিয়ন গ্রুপের সিটি সেন্টার, যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেটার ইঞ্জিনিয়ার কিন্তু আমার নিজের বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার স্যার ডক্টর তাসিন রেজা হোসেন। তো আমরা এই মেধাগুলোকে ফোকাস করছি না, আমরা এই মেধাগুলোকে ব্যবহার করছি না। যেসব নতুন নতুন কোম্পানি আসছে তারাও আসলে বলছে যে আমরা দেশেও পণ্য তৈরি করব, কিন্তু তারাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে অ্যাসেম্বলি করছে, বাইরে থেকে পার্টস চিপ নিয়ে এসে এখানে অ্যাসেম্বলি করছে, এখানে মেনটেনেন্স করছে। সেভাবে বড় বড় কোনো, আমরা যেমন দেখি বাইরের দেশে টাটা কোম্পানিটা, তাদের নিজস্ব ব্র্যান্ড আছে, টাটা গাড়ি, তারা বলতে পারছে এটা আমাদের দেশের পণ্য, আমাদের দেশে ম্যানুফ্যাকচার, সব কিছু আমাদের দেশের। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও এই সুযোগটা সৃষ্টি হয়নি। আমরা সকলেই ডক্টর এফআর খানের নাম শুনেছি, পেশায় তিনি একজন স্থপতি, কিন্তু আসলে তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি।
তিনি প্রথম 40 তলা বিল্ডিংয়ের বেশি বিল্ডিং 60 তলা বিল্ডিং আমেরিকায় উদ্ভাবন করেন এবং সেটাকে বলা হতো টিউবুলার স্ট্রাকচার, এবং তার স্মরণে আমেরিকায় তিনি যথেষ্ট সম্মানিত একজন ব্যক্তি এবং তার জন্মদিনে গুগল ডুডল পর্যন্ত বানিয়েছে। অথচ দেখা যাচ্ছে এফআর খানের যারা ছাত্র ছিল বা এফআর খানকে যে দেখেছে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের স্যাররা, তাদের যে জ্ঞানটা রয়েছে সেটা আমাদের দেশের সরকার ইউজ করছে না। রাগিব হাসান স্যার আছেন, তিনি অনেক বড় বড় কাজ করছেন বাইরের দেশে, বা আমাদের দেশের অনেক পরিচিত একটা নাম হচ্ছে লিপু, উনি হচ্ছে গাড়ির কাজ করেন, উনি এত ভালো কাজ করেন যিনি ডিসকভারি চ্যানেলের থ্রুতে আসলে সারা বিশ্বে পরিচিত। বুয়েটের সিএসসি 10 ব্যাচের রাফি কামাল এখন গুগলে আছে, দেন Booking.com কাজ করছে আমাদের সাদিয়া নাহারিন, আমরা সবাই তাকে মোটামুটি চিনি, সে ভালো কোডিং করেছে। তো এরকম মানুষজন বাইরে আসলে অনেক কাজ করছে। কিন্তু আমরা কি আসলে পেরেছি এই মেধাগুলিকে বা এই কৌশল জ্ঞানগুলিকে দেশের কোনো কাজে লাগাতে? আমরা যদি এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমাদের দেশে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের যে দেশে যারা থাকছেন তারাও কিন্তু বেশ ভালো একটা কন্ট্রিবিউশন রাখতে পারেন, যেটা দেশের ইন্ডাস্ট্রিকেও ডেভেলপ করতে সহায়তা করবে। যদি দেশে এরকম আরো বড় বড় ফিল্ড তৈরি হয়, যারা এক্সপার্ট আছেন বাইরের, তারাও হয়তো বা দেশে ফিরে আসবেন এবং দেশের জন্য আসলে কন্ট্রিবিউট করবেন। আমরা হয়তোবা এখনই এই যে সমস্যাটার, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে ডিপ্রেশনটা, এটা আমরা হয়তোবা একটু লাইটলি নিচ্ছি বা অত সিরিয়াসলি নিচ্ছি না ব্যাপারটা, কারণ এটার ইম্প্যাক্টটা আমরা এখন রাইট নাও দেখতে পারতেছি না। কিন্তু আমাদের দেশ কিন্তু ইভেনচুয়ালি এরকম ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারিং বা এই স্টুডেন্টগুলোর এই ওয়ার্কফোর্সটার স্কিলটা হারাচ্ছে, এবং এই জিনিসটার ইম্প্যাক্টটা আমরা হয়তো বা 10 বা 15 বছর পরে গিয়ে আমরা এটার একটা ইফেক্ট দেখতে পারবো। সো আমাদের মনে হয় যে এই জিনিসটা নিয়ে কনসার্নটা অ্যাটলিস্ট চিন্তা করাটা আমাদের এখন থেকেই শুরু করা উচিত।